বরেন্দ্র অনলাইন টেলিভিশনের নিয়মিত আয়োজন আড্ডায় আজকে আমাদের স্টুডিওতে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি। আমার মাঝে আছেন জনাব শাহিন আক্তার রেনী, বিশিষ্ট সমাজসেবক, নারী নেত্রী এবং সহসভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর, এবং আমার সর্বডানে আছেন বেগম আক্তার জাহান, সংসদ সদস্য, মহিলা আসন 5, বাংলাদেশ জাতীয় সংসদ এবং সদস্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। আপনাদের দুজনকে আমাদের আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুধু দর্শক মণ্ডলী, আমরা সকলেই জানি শোকের মাস আগস্ট। এই মাসে জাতির যিনি স্বপ্ন দেখেছিলেন, এই বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এই আগস্ট মাসেই। এই আগস্ট মাসে তাকে হত্যা করে এদেশের যারা স্বাধীনতা বিরোধী সেই মানুষগুলো চেয়েছিল এদেশের অগ্রযাত্রাকে, একটা সদ্যজাত ভূমিষ্ঠ শিশুকে হত্যা করে আবারও সেই পাকিস্তানের দিকে ফিরে যেতে। আমরা আজকে কথা বলবো আমাদের এমন দুজন মানুষের সঙ্গে যাদের সম্পর্ক এদেশের মাটি এবং মানুষের সঙ্গে, যে মানুষগুলোকে আমরা মাঠের নেত্রী, জনগণের নেত্রী বলে জানি। সেই মানুষগুলোর কাছ থেকে আমরা তাদের অভিজ্ঞতা এবং বঙ্গবন্ধুকে নিয়ে তাদের অভিজ্ঞতা, এবং আজকে এই যে বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান হয়েছে, এগুলো কখন, কিভাবে, কাদের পৃষ্ঠপোষকতায় এগুলো চলছে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমি প্রথমে যাচ্ছি জনাব শাহিন আক্তার রেনী, আপনার কাছে। আমরা সকলেই জানি এটা হচ্ছে জাতির জনকের হত্যাকাণ্ডের মাস। এই মাসে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। ঠিক একই কায়দায় আজকেও আমরা দেখি কি একদল মানুষ যারা ধর্মের নামে এদেশের মানুষকে হত্যাকাণ্ডে মেতে উঠেছে, ধর্মের নাম করে। আসলে এইগুলো কি শুধু ধর্মীয় হত্যাকাণ্ড, না এর সঙ্গে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতাও আছে বলে আপনি মনে করেন? দেশের এই যে রাজনৈতিক দলগুলোর কোনো সংশ্লিষ্টতা আছে কি না? ধন্যবাদ তোমাকে এবং দর্শক যারা আছেন বরেন্দ্র টিভি, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এটা আমাদের আগস্ট মাস, আমাদের শোকের মাস, আমাদের বাঙালি জাতির, বাঙালির ইতিহাসে একটা কলঙ্কময় অধ্যায় ছিল 15ই আগস্টের হত্যাকাণ্ড। আমি আমার শুরুতেই আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকলকে স্মরণ করছি এবং তাদের আত্মার শান্তির মাগফিরাত কামনা করছি। আমাকে যে প্রশ্নটা করা হয়েছে, রাজনৈতিকভাবে মানে রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কি না, অবশ্যই আছে। কারণ আমরা জানি যে ইসলাম একটা শান্তির ধর্ম এবং এই ধর্মকে তারা হাতিয়ার করে আজকে এই নৃশংস হত্যা যজ্ঞগুলি ঘটিয়ে যাচ্ছে। এবং আমরা উদাহরণ হিসাবে দেখতে পাই যে যেই সমস্ত কোমলমতি ছেলেদের বা যে সমস্ত তরুণ প্রজন্মকে তারা বেছে নিয়েছে এবং তাদের ব্রেনটাকে যেভাবে তারা মানে ওয়াশ করছে, সেটি হলো যে তারা তাদেরকে ধর্ম দিয়ে, বিশেষ করে আমরা যারা মুসলমান, ধর্মটাকে তারা বিশেষ করে আমাদের নারী সমাজ এবং আমরা মুসলিম সমাজ একটু ধর্ম ভীরু অবশ্যই, কিন্তু সেই ধর্ম, যেই ধর্ম আমরা ইসলাম ধর্ম অনুসারী, তারা কখনোই আমাদের কখনোই কাম্য হবে না এই ধর্মকে হাতিয়ার করে আমাদের এই তরুণ প্রজন্ম মাথার মধ্যে ধর্মের মানে বিকৃতি রূপকে তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যেমন তাদেরকে বলা হয় যে তারা এই হত্যাকাণ্ডগুলি ঘটাতে পারলে তারা সরাসরি বেহেশতে চলে যাবে। এই যে কথাগুলো, এগুলো আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং অবশ্যই তো এর সঙ্গে রাজনৈতিক একটা যোগাযোগ অবশ্যই আছে, এবং সেই যোগাযোগটাই আছে যারা এদেশকে, বাংলাদেশকে চায়নি বা বাংলাদেশ স্বাধীন হোক এটা যারা চায়নি, আমার মনে হয় তারাই এর সঙ্গে সংশ্লিষ্ট। জি, ধন্যবাদ আপনাকে। আমি যাচ্ছি বেগম আক্তার জাহান, আপনার কাছে। এই শোকের মাস 15ই আগস্টের যে হত্যাকাণ্ড, সেটা ইতিহাস বিশ্লেষণ করলে আমরা সঠিক অনেক কিছুই জানি। আবার কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা শুধুমাত্র মনে করে কি এই বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে শুধু সেই সময়কার একটা রাষ্ট্রনায়ককে হত্যা করা হয়েছিল।
এখন যে বিষয়গুলো আলোচনায় আসছে বা পরিষ্কার হচ্ছে মানুষের কাছে, এগুলো কিন্তু মানে দিনের আলোর মতো স্পষ্ট। আমি আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আমাদের দর্শকের অনেকগুলোই হচ্ছে তরুণ, তাদেরকে আমাদের আসলে সঠিক ইতিহাসগুলো জানা দরকার। আমরা জানি কি এই হত্যাকাণ্ড শুধু একটা রাষ্ট্রনায়কের হত্যাকাণ্ড নয়, এই হত্যাকাণ্ড হচ্ছে, এই হত্যাকাণ্ডের মধ্যে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। এই বিষয়ে আপনার কথা শুনতে চাই। ধন্যবাদ ফারুক। জি, ধন্যবাদ এই বরেন্দ্র অনলাইন টিভির দর্শক শ্রোতাদের। যে প্রশ্নটা, বিষয়টা হচ্ছে যে প্রথমত আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে সময়ে, এটা আগস্ট মাস। আগস্ট মাস আমাদের বাঙালি জাতির কাছে একটি বেদনার মাস, শোকের মাস। আমরা মাসব্যাপী এই 15 আগস্টের যে শোক, যে শোকাবহ যে পরিবেশ, সেটা মাসব্যাপী আমরা বাঙালি জাতি এই মানে পালন করে, এবং প্রতিটা দিনই তারা বিভিন্ন আঙ্গিকে এই শোকের বিষয়গুলো তারা আলোচনা করে নিজেরা এ বিষয়ে তারা আমাদের যে তরুণ সমাজ এবং অন্যান্য যারা আজকে মানে জন্মগ্রহণ করেছে, নতুন কিশোর, তারা এই বিষয়গুলো জানতে পারে, যে বঙ্গবন্ধু সম্পর্কে তাদের ধারণা জন্মায়, সৃষ্টি হয়। তো এই যে শোকের মাস, এই শোকের মাসে আমি আমার এই যে আজকের সুযোগটা, যে কথা বলার জন্য এখানে আমার সুযোগ আমি দেয়া হয়েছে আমাকে, এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি বরেন্দ্র অনলাইন টিভিকে। এবং আমি আজকের এই দিনে আমি আমার বক্তব্যের শুরুতে স্বাধীন সাধারণ বাংলাদেশের স্থপতি, যার নেতৃত্বে আমরা এই বাংলাদেশ পেয়েছি, আমাদের একটি লাল সবুজের পতাকা, আমাদের যে মানচিত্র, এই সব কিছুর মূলে যিনি, যার নেতৃত্বেই আমাদের সব কিছু অর্জন, আমাদের মহান জাতীয় সংসদ। তো আমি সেই মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, এবং বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু সহ, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ, বঙ্গবন্ধু পরিবারের একেবারে নির্মমভাবে নিহত 18 জন সহ শিশু রাসেল সহ সবাইকে আমি অত্যন্ত শ্রদ্ধায়, ভালোবাসায়, মমতায় স্মরণ করছি, এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আর যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল মাত্র 3.5 বছর সময়ের ব্যবধানে, মানে যখন দেশটাকে আমাদের মানে জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশটা গড়ার কার্যক্রম শুরু হয়েছে, এই ভাঙাচোরা দেশটাকে, দেশের তো তখন যুদ্ধবিধ্বস্ত দেশ, এই যুদ্ধবিধ্বস্ত দেশটাকে কিভাবে গড়ে তোলা যাবে, প্রতিটা ক্ষেত্রে যে আমাদের যে সমর্থন, মানে এই যে আমাদের স্বাধীন দেশ, তার যে অন্যান্য দেশের যে একটা সমর্থন লাভ, অনেক কঠিন একটা সময় যখন পার করছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং অন্যান্য আমাদের জাতীয় নেতৃবৃন্দ নেতৃত্বে। তো সেই সময়টা এই মানে স্বাধীনতা বিরোধীরা, তারা তো সবসময় একটা চক্রান্ত ষড়যন্ত্রের মধ্যেই লিপ্ত ছিল, যে কিভাবে এই স্বাধীনতা, যে স্বাধীনতা অর্জিত হয়েছে, এই স্বাধীনতাকে কিভাবে নস্যাৎ করা যাবে, কিভাবে তারা সেই পরিকল্পিতভাবে, এবং এটা দেশি বিদেশি চক্রান্ত এর সাথে ছিল আমরা মনে করি। কেননা একটা বিষয় আমাদের মনে হয় যে ওই সময় মুক্তিযুদ্ধের সময় মানে সপ্তনৌবহর এসছিল, কিন্তু সেইটা তখন ফিরে যেতে বাধ্য হয়েছিল তারা। তো এই যে বিষয়গুলো, কেননা তখন মাত্র শুধু স্বাধীনতা বিরোধী এবং তাদের সমর্থন দানকারী যারা বিদেশি একটি চক্র, তাদের যৌথ প্রয়াসেই কিন্তু এরকম মহান একজন নেতাকে, জাতির পিতাকে তারা হত্যা করা তাদের পক্ষে সম্ভব হয়েছিল। সেটা শুধু বঙ্গবন্ধুকেই তারা হত্যা করেনি, তারা এই জাতির ভবিষ্যৎকেই হত্যা করেছে, এদেশের জনগণের ভাগ্যকে হত্যা করেছে, এদেশের নারী সমাজের মানে ভাগ্যকে হত্যা করেছে। কারণ দীর্ঘদিন 21 বছর এই হত্যা করার পরে, দীর্ঘ 21 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগকে আসতে দেওয়া হয়নি, অনেক মিথ্যা কথা বলা হয়েছে, অপপ্রচার করা হয়েছে। যেই আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের এই যে 1 কোটি শরণার্থীদের তাদের জায়গা দেওয়া, তাদের খাবারের ব্যবস্থা করা, এবং আমাদের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেয়া, তাদের আশ্রয় দেয়া, এবং সার্বিক সহযোগিতা আমাদের করেছিল যে ভারত, হ্যাঁ, আমাদের পাশে থেকে এই মুক্তিযুদ্ধকে মানে স্বাধীনতাকে অর্জন করার জন্য। সেই ভারত মানে তাদেরকেও আমাদের মানে একটা মানে বিতর্কিত অবস্থায় তারা বলেছে যে ভারত থাকলে, ভারত আওয়ামী লীগকে থাকলে মানে দেশ ভারত হয়ে যাবে। এবং ইভেন বঙ্গবন্ধু যে ওই যে পানির চুক্তি, গঙ্গা পানির চুক্তি করেছিল, হ্যাঁ, তো সেখানে তখন বলা হতো যে এদেশে তো যে পানি চুক্তি করা হয়েছে, তো সেই পানি চুক্তি করা হয়েছে নামমাত্র, পানি তো পাবেই না বাংলাদেশ।
আর যদি পানি পায় তাহলে সে পানিতে অজু হবে না বাংলাদেশের মানুষের, এরকম একটা মিথ্যাচার অপপ্রচার। মসজিদে আজান মানে হবে না, উলুধ্বনি হবে, এইভাবে এত বিভ্রান্ত করা হয়েছে। অথচ ভারত আমাদের বন্ধু প্রতিম, মানে তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা শেষ নেই। এত তারা পাশে থেকে আমাদেরকে সার্বিক বিষয়ে সহযোগিতা করেছে। আমাদের প্রয়াত মানে প্রধানমন্ত্রী ভারতের শ্রীমতী ইন্দিরা গান্ধী, যে বঙ্গবন্ধুর পাশে থেকে একদম কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই স্বাধীনতা অর্জনকে সহযোগিতা করেছিল। তো সেই বিষয়গুলোই যে তারা এইভাবে যে নস্যাৎ করার চেষ্টা করেছে আওয়ামী লীগ যাতে ক্ষমতায় না আসলে বিভ্রান্ত করেছে জনগণকে, যার ফলে 21 বছর কিন্তু দল ক্ষমতায় আসতে পারে। এবং আওয়ামী লীগ মানে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে তারা মানে অপচেষ্টা চালিয়েছে। বঙ্গবন্ধু নিহত হয়েছে মানে বাংলাদেশ শেষ হয়েছে, আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা এখানে শেষ, মানে আবার তারা পাকিস্তানে ফিরে যাবে, এরকম একটা তাদের মানে অপপ্রয়াস ছিল, অপচেষ্টা ছিল। কিন্তু সব চেষ্টা তাদের ব্যর্থ হয়েছে। জি ম্যাডাম, ধন্যবাদ আপনাকে। আমি আবারও যাচ্ছি জনাব শাহীন আক্তার আপনার কাছে। আমরা জানি আপনি জাতীয় চার নেতার অন্যতম জনাব AHM কামরুজ্জামানের মানে পরিবারের একজন। আমরা 1975 সালের মানে 75 সালে যে হত্যাকাণ্ডের শুরু হয়েছিল, এরপরে 3রা নভেম্বরে আমরা জেল হত্যা দিবসের হত্যাকাণ্ড দেখেছি। জাতীয় চার নেতাকে নির্মমভাবে জেলের অভ্যন্তরে হত্যা করা হয়েছে। ঠিক আওয়ামী লীগ দীর্ঘদিন পরে ক্ষমতায় আসার পরেও যে হত্যাকাণ্ডের যারা শিকার হয়েছেন তারাও কিন্তু আওয়ামী লীগের মানুষ, অথবা আওয়ামী লীগ যখন ক্ষমতার বাইরে ছিলেন তখনও দেখেছি কি এই হত্যাকাণ্ডগুলোর শিকার হচ্ছে বারবার আওয়ামী লীগেরই নেতৃত্ব স্থানীয় যে মানুষগুলো, যেমন শাহ MS কিবরিয়ার কথা আমরা জানি, তারপরে আহসানুল্লাহ মাস্টারের কথা আমরা জানি, নাটোরের লালপুরের মমতাজের কথা জানি। সর্বোপরি 21শে আগস্টে যে গ্রেনেড হামলা, সেটাও কিন্তু জননেত্রী শেখ হাসিনার উপরই করা হয়েছিল, এবং নেতৃত্ব শূন্য করার জন্য এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য। এবং এখনও কিন্তু একই কায়দায় মুক্তমনা লেখক, বুদ্ধিজীবী, সাহিত্যিক এদের ওপরে কিন্তু হামলা শুরু হয়েছে, আমরা দেখেছি আর কি। এবং নির্বিচারে যে মানুষগুলো, যে ভাতৃপ্রতিম দেশগুলো, আমাদের জাপানের নাগরিক, এই যে কিছুদিন আগে হলি আর্টিজেনে যে হত্যাকাণ্ডটা হয়ে গেল, এগুলো আগের যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে রাজনৈতিক নেতৃবৃন্দ, এর সঙ্গে বর্তমানে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে এটার সঙ্গে মানে যোগসূত্র কতটুকু আছে বলে মনে করেন আপনি? আচ্ছা, আমি শুরু করি যে 15 আগস্টের পরে জাতীয় চার নেতা 75-এরই 3রা নভেম্বর যেই হত্যাকাণ্ডটা ঘটেছিল জেলখানায়, এটা আমাদের জাতির জন্য, বিশেষ করে বাঙালি জাতির জন্য একটা দুর্ভাগ্যজনক এটা ঘটনা। কারণ আমরা জানি যে একটা নিরাপদ স্থল বলতেই কিন্তু জেলখানায় একটা, সে যত বড় সন্ত্রাসী হোক, জেলখানায় যাওয়ার পরে আমরা মনে করি যে না, এখন তার বিচার হবে একটা নিরাপদ আশ্রয়। সেইখানে পর্যন্ত হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। এবং 75-এর 15 আগস্টের হত্যাকাণ্ডের পর এই হত্যাকাণ্ড অবশ্যই এর সাথে যোগসূত্র ছিল, আমরা সেটা ইতিহাস থেকেই জানি। বা এই জাতীয় চার নেতাকেও কিন্তু তাদেরকেও অফার করা হয়েছিল, তারা যদি তাদের কথা শুনতো তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এরকম কথা বলা হয়েছিল। তো তারা তাদের মনোবল দৃঢ়তার সাথে এবং বঙ্গবন্ধুর আদর্শে, এবং তারা বলেছিলেন যে এই রক্ত আমাদের দেব, তাও আমরা মিথ্যাচারের সাথে তাদের একাত্মতা ঘোষণা করবেন না। তার পরবর্তীতে আমরা দেখেছি, যেটা আপা বললেন, যে 21 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, এবং পরবর্তীতে যখন 96-এ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা, উনি ক্ষমতায় এলেন, সেই সময় আমরা দেখেছি যে আবারও সেই শক্তিই বলবো, আবারও অনেকভাবেই চেষ্টা করেছেন তাকে বিভিন্ন ক্ষেত্রে বাধা দেওয়া, এবং উনি সেই সমস্ত বাধা অতিক্রম করে খুব সাহসিকতার সাথে উনি বঙ্গবন্ধুর যে হত্যাকারী তাদের বিচার কার্য উনি অনেক সাহসিকতার সাথেই শুরু করেছিলেন। এবং সেটা আমরা মানে ফাঁসির মাধ্যমে সেই বিচারটাও আমরা সম্পূর্ণ করতে পেরেছি, যদিও অনেকেই দেশের বাইরে থাকার কারণে তাদের ফাঁসি কার্যকর হয়নি। এবং পরবর্তীতে আমরা দেখেছি ধারাবাহিকভাবে যে 21শে আগস্টের গ্রেনেড হামলা, সেটাও কিন্তু প্রধানমন্ত্রীকে
তাকে মেরে এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করারই একটা ষড়যন্ত্র। এবং এখন বর্তমানে যেই হত্যাযজ্ঞগুলো ঘটছে, ব্লগার হত্যা থেকে শুরু করে আমাদের সুশীল সমাজের প্রতিনিধি, আমাদের শিক্ষক, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাদেরকে হত্যা করা হচ্ছে। তাহলে আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারি যে এই অপশক্তি এখনো নিশ্চিহ্ন হয়ে যায়নি, তারা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং বর্তমানে যে ঘটনা, যেই জঙ্গিবাদের উত্থান, আমরা মনে করি যে এটা এখনো সেই শক্তি চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরাও, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দৃঢ়তার সাথে, আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারা ঐক্যবদ্ধ থাকলে, বা উনি বারবারই আহ্বান করছেন, আমরা ঐক্যবদ্ধ থাকি এবং অবশ্যই এই শক্তিগুলোকে, আমরা অপশক্তিগুলোকে দূর করব এবং আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। এবং এই শক্তি যতদিন আমরা দূর না করতে পারবো, আমাদের সোনার বাংলাদেশ যে স্বপ্ন, সেটা আমরা বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাওয়ার কারণে আমাদের এই শক্তিগুলোকে দূর করতে হবে। এবং আমাদের প্রধানমন্ত্রীর আহ্বানে সোনার বাংলা গড়ার যে স্বপ্ন আমরা দেখেছি, অবশ্যই সেগুলো আমরা পরিপূর্ণ করতে পারবো এই অপশক্তিকে দূর করে। জি ম্যাডাম, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে যাচ্ছি আবারও। আমরা একসময় ধারণা করতাম কি আমাদের দেশে যে হত্যাকাণ্ডগুলো ঘটছে আর কি, এগুলো একসময় সরকারের বা সরকারের বাইরের মানুষগুলো বা সাধারণ মানুষেরও ধারণা ছিল কি ধর্মের নামে যারা মানুষ হত্যা করছে, এই সমস্ত হত্যাকাণ্ডের সঙ্গে মাদ্রাসা পড়ুয়া ছেলে মেয়েদের একটা যোগাযোগ সবচেয়ে বেশি আছে। কিন্তু এই যে রমজান মাসে হলি আর্টিজেন বেকারিতে যে হত্যাকাণ্ড এবং শোলাকিয়া মসজিদে মানে ঈদগাহে যে হত্যাকাণ্ড ঘটাতে যারা গিয়েছিল, এদের যদি কেস হিস্ট্রি আমরা দেখি, তাহলে দেখব কি এরা সবাই তরুণ বয়সে এবং এদের মধ্যে খুব কম সংখ্যকই মাদ্রাসাতে পড়ুয়া ছেলে মেয়ে আছে। বরঞ্চ এরা হচ্ছে দেশের সবচাইতে নামি দামি বেসরকারি যে সমস্ত বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ, ব্র্যাক, কোডা, এ সমস্ত ইউনিভার্সিটিতে পড়া তরুণরা। আপনি কি মনে করেন হঠাৎ করে এই তরুণরা এই জঙ্গিপনার দিকে আর কি, বা দেশকে অস্থিতিশীল করার কাজে কেন এরা ডাইভার্ট হয়ে গেল আর কি? এদের তো উচ্চশিক্ষা গ্রহণ করে আরো ভালো কিছু করার কথা, তরুণরা কেন এই পথে? ধন্যবাদ ফারুক আপনাকে। বিষয়টা হচ্ছে যে তাদের যে মানে এই স্বাধীনতা বিরোধীরা, এদের কিন্তু কৌশল এক একটা সময় পরিবর্তন হচ্ছে। তারা কিভাবে একটা কৌশল ব্যর্থ হলে তারা অপর একটা কৌশল গ্রহণের চেষ্টা করছে। মানে তাদের লক্ষ্যই হচ্ছে যে কিভাবে দেশটাকে মানে নস্যাৎ করবে, দেশের উন্নয়ন ব্যাহত করবে, কি করে এই দেশটাকে পরমুখাপেক্ষী করবে, কিভাবে এই দেশটাকে মানে আবারও পাকিস্তানের আদলে তারা নিয়ে যাবে, এই চিন্তাভাবনা, তাদের প্রতিহিংসা, তাদের যে একটা মানে এই যে বাংলাদেশ স্বাধীন হলো বঙ্গবন্ধুর নেতৃত্বে, এদেশের মানে কিছু স্বাধীনতা বিরোধী ছাড়া এদেশের 7.5 কোটি বাঙালি যে এক হয়ে তারা যে আমাদের মহান মুক্তিযুদ্ধের সেই স্বাধীনতা সূর্য ছিনিয়ে আনলো, মানে খালি হাতে যুদ্ধ করেই তারা যে সাহসিকতার পরিচয় দিল বঙ্গবন্ধুর নেতৃত্বে, এইটা তারা তো মানতে পারে না। তাদের অন্তরে সবসময় একটা যন্ত্রণা কাজ করে যে আমাদের এই চোখের সামনে দেশটা স্বাধীন হয়ে গেল, দেশের জনগণ স্বাধীন, কিন্তু শুধু স্বাধীন হয়নি, তারা ভেবেছিল যে বঙ্গবন্ধুকে হত্যা করে এদেশের সার্বিক উন্নয়নই নস্যাৎ করে দিবে, ব্যাহত করে দিবে। বঙ্গবন্ধু নেই, বাংলাদেশে কোনো অস্তিত্ব নেই, এদেশের মানে উন্নয়নের, মুক্তিযুদ্ধের চেতনারও মানে মৃত্যু হয়েছে। বঙ্গবন্ধু হত্যা করা হয়েছে মানে মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করা হয়েছে, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে মানে এদেশের সার্বিক উন্নয়নের গতিরোধ বন্ধ করে দেওয়া হয়েছে। এটাই তাদের মানে ভাবনা। সেই ভাবনা থেকে তারা কিন্তু একের পর এক কৌশল অবলম্বন করেই যাচ্ছে। এবং আমরা দেখেছি একসময় যে মাদ্রাসার ছাত্ররা যে এর সাথে তারা ওতপ্রোতভাবে জোর দেবে, সেখানে তাদেরকে মাদ্রাসায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাদেরকে মানে কমলমতি শিশুদের, বাচ্চাদের মাদ্রাসায় পড়ুয়া। কারণ আমরা দেখেছি যে মাদ্রাসায় যারা লেখাপড়া করে তারা অত্যন্ত গরিব পরিবারের সন্তান, সুতরাং তাদেরকে ব্যবহার করলে বা তাদের জীবনের মূল্য মনে হয় তাদের কাছে অত্যন্ত কম। সেই কারণে যে তাদেরকে হত্যা করার একজন নিহত হলে বা তারা যদি এরকম সশস্ত্র সংগ্রামে নিহত হয়, তাহলে তাদের মনে হয় জীবনের মানে কোনো, তাদের জন্য কোনো মায়া কান্না করার কোনো লোক থাকবে না। তাদের জন্য তারা যে এই যে একটা বড় জীবন, মহৎ জীবন যে নষ্ট হয়ে যাবে বা ক্ষতিগ্রস্ত হবে একটা পরিবার, তারা তো মানে পরিবারের দায়ভার কিন্তু তারা নিয়ে নেয়। হ্যাঁ, যে শুধুমাত্র একজন মানুষকে তারা জঙ্গি বানায় না, প্রশিক্ষণই দেয় না, বরং তারা যদি নিহত হয় তাদেরকে তো মানে ধর্মের নাম দিয়ে এগুলো শেখানো হতো।
যে এই মানে বাংলাদেশ বা আমাদের ইসলাম ধর্ম হচ্ছে যে আল্লাহর নাম করে তারা আল্লাহু আকবার বলেই কিন্তু তারা এই জঙ্গি কাজগুলো করতো, সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করতো। এবং তখন ওই বাচ্চাদের মানে সেই মাদ্রাসার বাচ্চাদেরই কিন্তু এখানে ব্যবহার করা হতো, তাদের প্রশিক্ষণ দেওয়া হতো এবং তাদেরকে যে এটা শহীদ, তারা যদি এই মানে এই ইয়েতে অংশগ্রহণ করে তাহলে তারা মানে মরলে শহীদ আর বাঁচলে গাজী হয়ে তারা বেঁচে থাকবে। এই যে মানুষের মধ্যে একটা ভুল ধারণা সৃষ্টি করা, ধারণা দেয়া, এতে কিন্তু তখন ওই বয়সের ছেলেরা, কিশোর বা তরুণরা, ওই মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা কিন্তু তখন সেই দিকেই মানে প্রলুব্ধ হয়েছিল, ধাবিত হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল। আমরা সময়ের ব্যবধানে দেখা যাচ্ছে যে আর একটা কৌশল তারা অবলম্বন করেছে, যে এই কিছু আমাদের যারা উন্নত শিক্ষা দীক্ষা গ্রহণ করে, যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নেবে, আমাদের ধারণা ছিল যে এই যে যারা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যেগুলো বিদেশি শিক্ষা দীক্ষায় যে প্রতিষ্ঠানগুলো সমৃদ্ধ, যেখানে বিদেশি শিক্ষা দীক্ষা বেশি কারিকুলাম অনুসারে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় সাধারণত, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে বিদেশিদের মানে অনুকরণে বা বিদেশি শিক্ষায় শিক্ষিত হয়ে এই দেশকে সেভাবে অগ্রসর করবে বা দেশকে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের ধারণা ছিল। যে তারা এই উচ্চবিত্ত পরিবার, এবং এখানে অনেক অর্থ প্রয়োজন হয়, হ্যাঁ, উচ্চ শিক্ষার জন্য অনেক অর্থ ব্যয় করতে হয়, সুতরাং এখানে কিন্তু সাধারণ পরিবারের সন্তানরা কিন্তু লেখাপড়া করার সুযোগ পায় না, সাথে উচ্চবিত্ত পরিবারের সন্তানেরা এখানে লেখাপড়া করে। আমাদের ধারণা ছিল যে তারা ভালো মেধাবী স্টুডেন্ট, তারা লেখাপড়া শিখে নিজেদের যোগ্য করে গড়ে তুলবে এবং দেশের উন্নয়নে তারা সেই ভূমিকা রাখবে, তাদের মেধাকে কাজে লাগাবে। কিন্তু আমরা মানে আজকে দেখছি যে আমাদের ধারণা ভুল। কেননা তবে এখানে প্রশ্ন আছে যে সবাই কিন্তু যে ভুল পথে পরিচালিত হচ্ছে তা কিন্তু না। যারা উচ্চশিক্ষায় শিক্ষিত তাদের মধ্যে কিছু যারা ওই বিপদগামী, ওদেরই বংশধর। আমরা দেখেছি কয়েকদিন আগে পত্রিকায় যে মোনায়েম খানের নাতিকে, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মোনায়েম খানের নাতিকে আমাদের দেখা গেছে যে জঙ্গিদের মধ্যে একটা জায়গা। এবং এদের আরেকটু সংযোজন করি ম্যাডাম, কি এদের আরো কিন্তু টার্গেট হচ্ছে কি আওয়ামী লীগের পরিবারের কোন সন্তানকে ধর্মের নামে প্রলুব্ধ করে কোনো না কোনো ভাবে এটার সঙ্গে মানে সংশ্লিষ্ট করা, যাতে করে ওদের বলতে সুবিধা হয় যে আওয়ামী লীগের লোকজন তাদের তো অপচেষ্টার শেষ নাই, তাদের তো মানে কৌশলের শেষ নাই, কিভাবে মানে ক্ষতি করবে, কিভাবে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে সারা জীবন, আওয়ামী লীগ জনগণের দল, জনগণের সংগঠন, জনগণের কল্যাণে আওয়ামী লীগ কাজ করেছে। যখনই ক্ষমতা এসছে আওয়ামী লীগ কোনো প্রতিহিংসা দিকে তাকিয়ে দেখেনি। আওয়ামী লীগ সবসময় কিভাবে দেশের উন্নয়ন হবে, কিভাবে জনগণ উপকৃত হবে, জনগণ ভালো থাকবে, জনগণের কল্যাণ হবে। দেখেন যে এই দীর্ঘদিন পরেও 96 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা ক্ষমতা আসার পরে তিনি কত যে মানে সাধারণ মানুষের কল্যাণে এত পদক্ষেপ গ্রহণ করে কর্মসূচি নিয়েছেন মানুষের কল্যাণের জন্য, যেটা কল্পনাতীত বিষয়, যেটা মানুষ ভাবতেও পারে না যে এত সাধারণ যে মানুষের কল্যাণে যে মানুষ কত কিছু করতে পারে। এটা তার নজির 96 থেকে 2001 যে শাসনকাল, সময়কাল, এই সময় মানুষ যদি একটু দৃষ্টি দেয় তাহলে দেখতে পারবে যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জাতির পিতার কন্যা, তার কত মানবিক দৃষ্টিভঙ্গি থেকে উনি জনগণের জন্য কাজ করেছেন এবং সবসময় এ ধরনের কাজ করছেন বা করেন এবং এখনো করে যাচ্ছেন। জি, আমি যাচ্ছি ম্যাডাম আপনার কাছে আবারও। ম্যাডাম, আমরা জানি কি আপনি একজন শিক্ষানুরাগী মানুষ এবং রাজশাহী শহরের অনেক প্রতিষ্ঠানের আপনি ম্যানেজিং কমিটির সভাপতি। আমরা যাদেরকে এই জঙ্গি সংশ্লিষ্টতায় যাদেরকে দেখছি, এরা বয়সে সবাই তরুণ, 20, 22, 23 বৎসরের মধ্যে এই সন্তানগুলো বা এই ছেলেগুলো। আমরা প্রাতিষ্ঠানিকভাবে আসলে কি পদক্ষেপ গ্রহণ করলে আমাদের ছেলেমেয়েরা আসলে এই ভুল পথে মানে অন্তত যাবে না আর কি মোটিভেট বা কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে আর কি প্রাতিষ্ঠানিকভাবে? প্রাতিষ্ঠানিকভাবে আমাদের আসলে অনেকগুলোই উদ্যোগ নিতে হবে, যেটা আমরা আসলে বর্তমানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের ক্ষমতায় মানে অধিষ্ঠিত হওয়ার পরপরই উনি যে উদ্যোগটা নিয়েছিলেন যে আমাদের শিশুদের প্রথমেই মুক্তিযুদ্ধের ইতিহাস, সেটা সঠিক ইতিহাস তাদের শেখাতে হবে এবং প্রথমে শুরু থেকে যেমন স্কুলে এসেই যে আমাদের জাতীয় সঙ্গীত
এই জাতীয় সঙ্গীত আমাদের প্রত্যেক দিন অনেক স্কুলেই ওই সময় দেখা গিয়েছে, বিগত সময় জামাত বিএনপি সরকারের সময়, যে অনেক স্কুলে কিন্তু জাতীয় সঙ্গীত ঠিক মতো গাওয়া হতো না। এখনো কিন্তু ম্যাডাম ওই মাদ্রাসাগুলোতে কিন্তু এখনো জাতীয় সঙ্গীতের ধারে কাছে যাচ্ছে না। তো সেইটা আমাদের প্রথমেই লক্ষ্য করতে হবে যে আমার ইতিহাস, আমার শুরুটাই হচ্ছে জাতীয় সঙ্গীত এবং আমার বাংলাদেশের লাল সবুজের পতাকা। তো আমার একটা সন্তান যখন প্রথম স্কুলে আসবে, সে প্রথমেই দেখবে যে আমার পতাকা উত্তোলিত হয়েছে এবং প্রথমেই সে শুরু করবে জাতীয় সঙ্গীত দিয়ে। আমার যেই এই 30 লক্ষ প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা, সেটা তাকে কিন্তু আমার এই অ্যাসেম্বলিতে প্রত্যেক দিনই তাকে মনে করিয়ে দিতে হবে যে আমার এই স্বাধীনতা, এই স্বাধীন পতাকা আমাদের কিন্তু এই রক্তের বিনিময়ে পাওয়া। প্রথমে আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে পতাকা উত্তোলন করে শুরু করতে হবে এবং আমাদের আরেকটি বিষয়ে দৃষ্টি রাখতে হবে যে যেই পরিবার থেকে সেই সন্তানগুলো এই আমার এই স্কুলে আসছে এবং পাঠ গ্রহণ করার জন্য আসছে, সেই পরিবারগুলোর জন্য আমি মনে করি যেটা যে অভিভাবকদের যে পরিচয়টা, সেইটা কিন্তু আমাদের দেখতে হবে যে কোন পরিবার থেকে এই সন্তানগুলো আসছে। অনেক সময় দেখা যায় যে বিশেষ করে মাদ্রাসার কথাতে আমি বলি যে মা হেজাব পরে আছেন, বাবা একেবারে এই এবং তারা ইংরেজি শিক্ষাটাকে তারা পছন্দ করে না, তারা মনে করে যে আলেম ফাজেল পাশ করবে, অবশ্যই আমরা কোরআন তেলাওয়াত করব, অবশ্যই মুসলিম পরিবারে আমরা আরবি শিক্ষা গ্রহণ করব, কিন্তু তার পাশেও যে আমাদের সামাজিক যে শিক্ষা কার্যক্রম সেটাও যে রাখতে হবে, সেই জন্য আমরা যে সৃজনশীল যে শিক্ষা সেই ব্যবস্থাটা আমাদের গ্রহণ করতে হবে। এটা কিন্তু তাদের সেই পরিবারগুলোর মধ্যে আমরা দেখতে পাই না। সেই জন্য আমাদের পরিবারের দিকে একটু দৃষ্টি দিতে হবে এবং আমরা যে শিক্ষক যারা মানে স্কুলে যে পাঠ দেন, পাঠ মানে করে মানে আর কি দেন, তাদের দিকেও কিন্তু আমাদের খেয়াল করতে হবে এবং আমার মনে হয় তাদেরকেও একটু মোটিভেটেড করতে হবে যেন তারা যেই পড়াটা পড়াচ্ছেন বা পাঠ্যপুস্তকে যে আমাদের দেশ সম্পর্কে, আমাদের দেশের যে স্বাধীনতা সম্পর্কে যেই অধ্যায়টা আছে, সেইটা যেন আমাদের ছেলেমেয়েরা, আমি খালি পাঠ দেওয়ার জন্যই পাঠ দিব না, তারা ঠিক মতো গ্রহণ করতে পারলো কি না সেটা আমাদের নজর দিতে হবে। এবং অবশ্যই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক যিনি থাকবেন, প্রধান শিক্ষক, তাকে সবসময় সচেতন থাকতে হবে এবং আমি মনে করি যে আমরা যদি সবাই এইভাবে থাকি এবং ম্যানেজিং কমিটি সহ সবাই যদি আমরা সতর্ক থাকি, তাহলে আমাদের সম্ভব আমাদের এই কোমলমতি শিশুগুলোকে রক্ষা করা সম্ভব। জি ম্যাডাম, আপনাকে ধন্যবাদ, খুব সুন্দর কথা। আসলে প্রাতিষ্ঠানিকভাবে অভিভাবক থেকে শুরু করে আমরা শিক্ষক সবাই যদি সচেতন হই বিষয়গুলো, তাহলে এই সমস্যা অচিরেই হয়তো দূর হয়ে যাবে। আমি আক্তার জাহান ম্যাডামের কাছে যাচ্ছি। ম্যাডাম, আমরা দেখেছি কি এই হত্যাকাণ্ডগুলো যখন সংগঠিত হয়েছে তখন বিশেষ একটা রাজনৈতিক দলের নেতারা বারবার বলেছেন আর কি এরা জঙ্গি কিনা সন্দেহ আছে, অথবা অনেক সময় এরা বলেছেন কি এদেশে আইএসএ ভরে গেছে, এই বিষয়গুলো বলেছেন। কিন্তু আমরা দেখেছি কি 2004 সালে অনেক এই জঙ্গি এই ঘটনাগুলো রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় কিন্তু হয়েছে, যার উদাহরণ হচ্ছে রাজশাহীর বাগমারায় বাংলা ভাই বা জামাতুল মুজাহিদিন বাংলাদেশ যে ঘটনাগুলো ঘটেছে। এরা যখন বাবা মা একটা তার সন্তানকে চিহ্নিত করছে জঙ্গি বলে, তার বাবা মা লাশ নিতে যাচ্ছে না, সেখানে একটা রাজনৈতিক দলের নেতারা বলছেন কি এটার সঙ্গে জঙ্গিপনার কোনো সম্পর্ক নাই, বরঞ্চ এদেরকে ভালো মানুষদেরকে ধরে নিয়ে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এইরকম ঘটনাগুলো বলছে। তা আসলে আমরা তো চাই সন্ত্রাসী যেরকম বিচার হোক, আমরা চাই সন্ত্রাসের মানে নির্মূল হোক, মূল উৎপাটন হোক। আপনি মাননীয় সংসদ সদস্য, আপনার কাছে জানতে চাচ্ছি কি আসলে আমাদের সরকার কতটুকু এগিয়েছে এগুলো নির্মূলের জন্য বা সন্ত্রাসীদের মূল চিহ্নিত করার জন্য আমরা কত দূরে অবস্থান করছি? আসলে সরকার কিন্তু মানে অনেক আন্তরিকতার সাথে এই যে দেশের, আমরা কিছুদিন আগে দেখেছি যে যখন মানুষ সারা দেশ ঈদের আনন্দে ভাসছে, মানুষ মানে রাজধানী ছেড়ে গ্রামের পথে তারা তার পরিবার পরিজনের সাথে ঈদ করার জন্য যখন উন্মুখ হয়ে আছে, যারা যাত্রা শুরু করেছে, সেই মুহূর্তে আমরা হলি আর্টিজানে আমরা দেখলাম যে কি নির্মম নৃশংসভাবে আমাদের 22 জন মানে কে জীবন দিতে হলো। এবং তারা কারা? তারা হচ্ছে যে বিভিন্ন বিদেশি নাগরিক। বিদেশি, যেমন ইতালির ছিল 9 জন
নিহত হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে। জাপানের ছিল 7 জন। এবং এই যে জাপানিরা এসেছিল তারা কিন্তু আমার দেশের মেট্রো রেলের তারা ইঞ্জিনিয়ার ছিল, প্রত্যেকেই বিশেষজ্ঞ। তো তারা এসেছিল এই মেট্রো রেলের কাজ তদারকির জন্য। তো এই যে এত বড় মানে ক্ষতি, এটা কারা করতে পারে? যারা দেশের মঙ্গল চায় না, তারাই শুধু এই ধরনের নৃশংসতা ঘটাতে পারে, এই ধরনের নির্মম কাজগুলো তারাই করতে পারে, তাদের পক্ষেই সম্ভব। তো আজকে আমরা যেটা মানে দেখছি যে যে ঘটনাগুলো ঘটছে, এইটা হচ্ছে যারা আমরা যে রাজনৈতিক দলগুলো, এদের কাছে আমরা দায়িত্বশীল বক্তব্য আশা করি। যখন দেশের মানুষ মানে একাট্টা হয়ে গেছে, দেশের মানুষ একেবারে শ্বাসরুদ্ধকর অবস্থায় সবকিছু পর্যবেক্ষণ করছে যে এটা কি করে সম্ভব, বা মানুষ যেন ঈদের আনন্দ ভুলে গেছিল এই হত্যাকাণ্ডের ভিতর দিয়ে, এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর চোখে কিন্তু ঘুম ছিল না সেদিন 1 জুলাই যে ঘটনাটা ঘটলো। কিন্তু আমরা দেখেছি বিরোধী দলীয় নেতা তারা কিন্তু মুখরোচক সমালোচনা নিয়েই কিন্তু তারা ব্যস্ত, তারা কিন্তু এ ধরনের মন্তব্যই করেছে। আমরা যেটা আশা করিনি, যে একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের কাছ থেকে দায়িত্বশীল মন্তব্যই আমরা আশা করি, এবং জাতির দুঃসময়ে, দুর্দিনে বা কোনো সংকটময় পরিস্থিতিতে তারা এগিয়ে আসবে এবং উপযুক্ত ভূমিকা রাখবে, প্রয়োজনীয় ভূমিকা রাখবে, সেটাই কিন্তু জাতির প্রত্যাশা। কিন্তু তারা সেই মানে তাদের সেই দায়িত্ববোধের প্রমাণ করতে পারেনি, তারা সেই দিকে তারা তাদের দায়িত্ব পালন করেনি, বরং তারা ভিন্ন রকম একটা ভিন্ন মত পোষণ করেছে। তারা মন্তব্য করেছে যে এরা বোধহয় এরা জঙ্গি কিনা দেখার বিষয় আছে, অথবা জাতীয় ঐক্য গড়ে উঠলে এই জঙ্গিবাদ নির্মূল হবে। এই কথাটাতে থেকে স্পষ্টভাবে আমরা বুঝতে পারি, এবং জনগণ, দেশের মানুষ, জাতীয় বুঝতে পারে যে আসলে তারা যে বলছে জাতীয় ঐক্য গড়ে উঠলে এই মানে সন্ত্রাসগুলো আর হবে না, তাতে কি তাহলে কি এই সন্ত্রাসগুলোর সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত আছে, তাদের ইন্ধন আছে, এটা তাদের কথা থেকেই, তাদের ভাষ্য থেকেই কিন্তু এটা মানে উঠে আসে, যে বোঝা যে তারা এর সাথে তাদের মানে সমর্থন আছে কিনা সেটা মানুষ বা জনগণ একটু চিন্তা করলেই কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাই যে তারা কি বলতে চাচ্ছে, কেন বলতে চাচ্ছে, তাদের ভাষ্যটা কি। সুতরাং এই যে মানে জাতীয়তাবাদী দল বিএনপি বা তার যে 20 দলীয় যে ঐক্য, 20 দলীয় জোট, এরা তো এর সাথে তো জামাত সবসময় আছে, এবং তারা স্বাধীনতা বিরোধীদের নিয়েই সবসময় তারা ঐক্যবদ্ধ কাজ করে। তাদের স্বাধীনতা বিরোধী তারা কিন্তু কখনো পরিত্যাগ করতে পারে না। যেখানে সারা দেশের মানুষ আজকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ঐক্যবদ্ধ, জাতীয় ঐক্য তো আমাদের মানে ঢাকঢোল পিটিয়ে বলার দরকার নেই, কেননা মানুষ দেশের পরিস্থিতি প্রয়োজনে আজকে জাতীয় ঐক্যবদ্ধ, একেবারে অটুট মানে একটা ঐক্য তৈরি হয়েছে আমাদের জাতির মধ্যে। এটা আমরা নিজেরাই বুঝতে পারি, দেখতে পারি। দেশের মানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে তাদের কার্যক্রম, অংশগ্রহণ, তাতেই বোঝে মানববন্ধন হচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে মানববন্ধন করছে বিভিন্নভাবে। তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করছে, এটা কিভাবে এই এত বড় একটা হত্যাযজ্ঞ তারা ঘটালো, বা এটা কিভাবে এর মূলোৎপাটন করা সম্ভব। যেখানে জাতীয় ঐক্যবদ্ধে ভাবছে যে কিভাবে জঙ্গিবাদের মূলোৎপাটন করা যায়, কিভাবে এটা নির্মূল করা যায়, সেখানে আমাদের মানে যারা নিজেদেরকে খুব দায়িত্বশীল বলে মানে ভাবে বা চিন্তা করে বা বলে, কথা বলে, তারা একটা ভিন্ন রকম মত প্রকাশ করে, যাতে জাতির সন্দেহ সৃষ্টি হয়, সেরকম একটা মত প্রকাশ করছে। এটা আমি ধিক্কার জানাই, তাদেরকে নিন্দা জানাই, যে এরকম একটা পরিস্থিতিতে তাদের এগিয়ে আসা উচিত ছিল, এবং এর একটা মানে দায়িত্বশীল কথা বলা এবং জাতির পাশে এসে দাঁড়ানো তাদের উচিত ছিল। জি, আপনাকে ধন্যবাদ। আমি যাচ্ছি ম্যাডাম আপনার কাছে আবারও। আপনি একটা গুরুত্বপূর্ণ মানে দেশের প্রধান রাজনৈতিক দলের রাজশাহী মহানগরের বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখার সহসভাপতি। আমরা যে মানববন্ধনগুলো দেখছি, এগুলোতে আমাদের নারীদের অংশগ্রহণটা খুব কম, কিন্তু আমরা দেখছি কি জঙ্গি কাজের সঙ্গে কিন্তু নারীদেরও সম্পৃক্ততা অনেক জায়গায় আছে আর কি। তা আমরা একদিকে পুরুষদের রক্ষা করতে গিয়ে আমাদের নারীদেরকে একটু পিছিয়ে ফেলছি কিনা, অথবা ওদেরকে সঠিক বিষয়গুলো আমরা জানাতে ব্যর্থ হচ্ছি কিনা, বা আপনার দল ভবিষ্যতে এরকম কোনো কর্মসূচি গ্রহণ করবে কিনা, কি আসলে নারীদেরকে নিয়ে বা একটা পাড়ায় বা মহল্লায় নারীদেরকে সতর্ক করার জন্য কোনো পদক্ষেপের মানে আপনারা নিতে পারেন কিনা? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। আসলে বিষয়টা আমাদের একটু মানে সকলেরই চিন্তা করা দরকার, যে আমরা দেখেছি যে জামাত বিএনপির যেই নারীরা আছে তারা কিন্তু বিভিন্নভাবে ধর্মকে হাতিয়ার করে, বিশেষ করে নারীরা একটু বেশি ধর্মভীরু হয়, এবং তারা ঘরে ঘরে গিয়ে অনেক সময় বিভিন্ন রকম ধর্মের কথা বলে তাদের দিকে
আমাদের বিভিন্ন নারীদের কে তাদের মতো করে তৈরি করার চেষ্টা করে। তো এটা থেকে আমাদেরকে বিশেষ করে আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমাদেরকে একটু সোচ্চার হতে হবে এবং আমরা এটা নিয়ে চিন্তা ভাবনাও করছি এবং অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি। সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন পাড়ায়, বিভিন্ন এলাকায় আমরা মহল্লা কমিটির মাধ্যমে মেয়েদের এবং নারীদের, এবং আমরা এরকম চিন্তা ভাবনা করেছি যে আমরা জঙ্গি এবং সন্ত্রাস বিরোধী কিছু লিফলেট আমরা নারীরা মেয়েরা প্রত্যেক ঘরে ঘরে গিয়ে মেয়েদের আমরা বোঝানোর চেষ্টা করব যে ইসলাম কি বলে। যারা সন্ত্রাস করে মানুষ মেরে ধর্ম প্রচার করে, ইসলামকে যারা ইসলামের সত্যি কথাটা না বলে ধর্মের নিকৃষ্ট কথা বলে যে এটা হলে ধর্ম এই ইসলামকে একটা অন্য রূপে পরিচিতি করায়, সেটা ঠিক না। যেখানে আমরা বলি যে আমরা মানুষ এবং সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। তো প্রত্যেক ধর্মের মানুষকেই আমরা তাদের নিজ নিজ ধর্মের যে ধর্মীয় উৎসব তারা পালন করবে। এবং আমরা জানি যে আমাদের কোরআনে উল্লেখ আছে যে কখনোই কোনো নিরস্ত্রকে এবং কোনো বেধর্মীকে হত্যা করে কেউ বেহেশতে যেতে পারে না। তো সেক্ষেত্রে সেই সঠিক কথাগুলো আমরা যদি মেয়েদের কাছে আমাদের নারীদের মাধ্যমে, নেতৃত্বের মাধ্যমে আমরা যদি পৌঁছাতে পারি, এবং আমরা সেই চেষ্টাও করছি, অলরেডি আমরা কাজও শুরু করে দিয়েছি। তো এটা করতে পারলে আমার মনে হয় যে অনেক নারী যে বিভ্রান্তের পথে গিয়েছে তারা অন্তত সঠিক পথটা বেছে নেবে। জি ম্যাডাম, আপনাকে ধন্যবাদ। আমি আবারও যাচ্ছি আক্তার জাহান আপার কাছে। আপা, এই একটা রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল বারবার যখন আওয়ামী লীগের পক্ষ থেকে একটা সাম্প্রদায়িক রাজনৈতিক দলকে যখন ছেড়ে দিতে বলা হয়, বিএনপির উদ্দেশ্যে যখন বলা হয় কি সাম্প্রদায়িক এই রাজনৈতিক দলকে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদেরকে মানে ত্যাগ করতে হবে, ঠিক অপর পক্ষ থেকে কিন্তু পাশাপাশি বলা হয় কি এটা আপনারাই করেন বা করতে পারেন, কি এটা আইন করেই আপনারা আগে বন্ধ করেন, তারপরে আমরা মানে ত্যাগ করব। আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন কি আসলে এটা যদি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে যদি যেতে হয় তাহলে এটা কত দূরে, আমরা কতদিন পরে এরকম একটা যুদ্ধাপরাধীর দল, যাদের আন্তর্জাতিক আদালতে বিচারে যাদেরকে যুদ্ধাপরাধীর দল হিসেবে মানে চিহ্নিত করা হয়েছে, এই দলটাকে আইনগতভাবে তাদেরকে ব্যান্ড করে দেওয়ার পক্ষে সরকার এত বিলম্ব কেন হচ্ছে, বা এগুলো একটু বলবেন দয়া করে। ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে সরকার কিন্তু বসে নেই, সরকার তার নিজস্ব গতিতে নিয়ম নীতির মধ্য দিয়ে কাজ করছে। কারণ আওয়ামী লীগ এরকম হঠকারী কোনো সংগঠন না, হঠকারী দল না। আওয়ামী লীগ গণতান্ত্রিক একটা সংগঠন, গণতান্ত্রিক দল। সুতরাং সেগুলো চিন্তা ভাবনা করে একটা দলকে বিভিন্নভাবে মতামত আসছে যাতে করে এই দলকে নিষিদ্ধ করা হয়, বিভিন্নভাবে সরকারের উপরে তাকে মতামত দেয়া হচ্ছে বা চাপ দেয়া হচ্ছে। সরকার এটা নিয়ে ভাবছেন হয়তো একসময় একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে হয়তো এর ব্যবস্থা হবে বা এ দল নিষিদ্ধ হয়ে যাবে। কিন্তু তার আগে আমরা এটা বলতে চাই যে বিরোধী দল যারা 20 দলীয় মানে জোটের অধিকারী নেতা বেগম খালেদা জিয়া, ওনার কাছে বারবার বলা হয়েছে এবং জনগণও তার কাছে প্রত্যাশা করে, এবং তার দলের লোকও অনেক সময় বলে যে এই স্বাধীনতা বিরোধীদের যে দল জামাতদেরকে এই সংগঠনটাকে বাদ দেওয়ার জন্য, তাদের জোট থেকে তাদেরকে পরিহার করার জন্য, বাদ দেওয়ার জন্য। কিন্তু এটা তাদের দলের নেতা এ বিষয়ে কোনো অগ্রসর হতে পারে না, কেননা তাদের উপরে নির্ভর করেই তাদের চলতে হয়। মানে নিজের দলের যখন দুর্বলতা থাকে তখন অন্যের উপরে ভর করে যারা চলে তাদের পক্ষে তো এরকম সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় না। এই যে কোনো কঠিন সিদ্ধান্ত, যে কোনো দেশের জন্য, জাতির কল্যাণের জন্য সিদ্ধান্ত গ্রহণের সাহস বা শক্তি রাখেন জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি জাতির প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে, যে কোনো সিদ্ধান্ত উনি অবশ্যই গ্রহণ করতে পারেন এবং সেটা উনি করেন, করে দেখানো। যে আজকে স্বাধীনতা বিরোধীদের যে বিচার হয়েছে এবং তাদের বিচার প্রক্রিয়া চলছে, এটা কিন্তু একমাত্র জাতির পিতার কন্যার পক্ষেই কিন্তু সম্ভব হয়েছে, নাহলে অন্য কারোর পক্ষে কিন্তু এটা সম্ভব হতো না। হ্যাঁ, তো সেটা উনি দেখিয়েছেন যে দেশের জন্য যারা মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে সেই সমস্ত শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার আজকে অনেকটা স্বস্তি তাদের জীবনে ফিরে এসেছে, যে তাদের পিতা হত্যার বিচার হয়েছে বা তারা বিচার পেয়েছে, ন্যায় বিচার পেয়েছে। তো দীর্ঘদিনের যে আমাদের যে গ্লানি, সে গ্লানি দূর হয়েছে। সেটা সম্ভব হয়েছে আমাদেরই যে
গণতান্ত্রিক চেতনা, মুক্তিযুদ্ধ চেতনার অধিকারী, মনোবল সাহসী নেত্রী, যিনি আজকে দেশে বিদেশে মানে সাধারণত বিশ্বে 100 জন চিন্তাবিদের মধ্যে একজন চিন্তাবিদ হিসাবে যিনি মানে সারা বিশ্বে যিনি নেতৃত্ব দিচ্ছেন, সেই মহান নেত্রীর পক্ষেই এটা সম্ভব এবং তিনি সেটা পারেন এবং অবশ্যই পারবেন। এই যে যেটা আপনি যে প্রশ্নটা রাখলেন যে যুদ্ধাপরাধীদের মানে এই যুদ্ধাপরাধীদের সংগঠন জামাতের এটা কবে নিষিদ্ধ হবে, সেটা ইনশাল্লাহ সময়ের ব্যবধানে, হয়তো সময়ের প্রয়োজনে এটা ইনশাল্লাহ এক সময় হয়তো সেই সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করবেন। ধন্যবাদ। ম্যাডাম, আপনার কাছে আবারও যাচ্ছি। আমরা দেখি অনেক রাজনৈতিক দল আছে যেগুলোর তাদের একজন কর্মী যখন কোনো সমস্যায় পড়ে অথবা তার যদি তার নির্দিষ্ট সরকারি কোনো চাকরি না হয়, তাদের অনেক প্রতিষ্ঠানে তারা চাকরি কিন্তু দিয়ে দেয়। তা আওয়ামী লীগ বা জননেত্রী সবার নেত্রী, সবার কথাই ভাবেন, আলাদা করে কারো ভাবার অবকাশ হয়তো অনেকের নাই। তা আসলে এরকম যদি আসলে করা যায়, আমাদের তো অনেক তরুণ মেধাবী যারা আছে, আমরা তো আমাদের সরকার তো মানে সবার পক্ষেই তো সরকারি চাকরি দেওয়া সম্ভবপর হয় না। এক্ষেত্রে এই মানে রাজশাহীর কথাই বলি কি, বিগত মেয়র মহোদয় জনাব AHM খায়রুজ্জামান লিটন, রাজশাহীর স্বপ্নদ্রষ্টা ওনাকে বলবো। রাজশাহী ওনার সময় কিন্তু রাজশাহীর ব্যাপক উন্নয়ন হয়েছে, এটা কিন্তু রাজশাহীর সাধারণ মানুষ কিন্তু দেখেছে, এগুলো দৃশ্যমান সবগুলো। এগুলোর পাশাপাশি আপনারা যেহেতু এখন সরকারি রাজনৈতিক দলের ইয়াতে আছেন আর কি, আপনাদের বলবো কি রাজশাহীর উন্নয়নের জন্য রাজশাহীতে অদূর ভবিষ্যতে কোনো শিল্প কারখানা ম্যাডাম আছেন, আপনারা ইয়া করতে পারেন কিনা, সরকারি বেসরকারি উদ্যোগে হোক আর যেভাবেই হোক এগুলো নিয়ে আসতে পারেন কিনা, তাহলে কর্মসংস্থানের অন্তত ব্যবস্থা হয় রাজশাহীর হ্যাঁ, মানুষের। তুমি মানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ফারুক, এবং উত্তরটা আমাকে দিতে হবে। যে বিগত সময় যে আমাদের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন যে সময় মেয়র ছিলেন, ওই সময় শুধু সিটি কর্পোরেশনকে সাজানোই নয়, তার এখানে পরিকল্পনা ছিল যে একটি বৃহৎ, যেটা আমরা বলি যে এখানে আমাদের কোনো ইন্ডাস্ট্রি নাই, এবং না থাকার কারণটা প্রথম বাধা ছিল যে আমাদের গ্যাস ছিল না। তো ওই সময় মাত্র 4.5 বছরের মাথাতেই কিন্তু রাজশাহীতে আমরা গ্যাস পেয়েছি, এবং সেটা শুরু হয়েছিল বাসাবাড়ির গ্যাস দিয়ে। এবং তারপরেও কিন্তু আমাদের বা সাবেক মেয়র HM খায়রুজ্জামানের লিটন সাহেব, উনি কিন্তু ওনার মাথাতেই ছিল যে এই গ্যাসটা নিয়ে আসলে আমরা ইন্ডাস্ট্রি বা আমাদের ছোট ছোট গার্মেন্টস, হয়তো অনেক বড় গার্মেন্টস না হলেও গার্মেন্টসের একটা শাখা, যেমন কোথাও হয়তো কোনো শার্টের একটা কলার বা ওই হাতের যে হাইনেকগুলো থাকে, এইরকম ছোট ছোট সোয়েটারের ছোট্ট একটা কারখানা। তো এটা আমাদের সেই সময় পরিকল্পনার মধ্যে ছিল, এবং এখনও কিন্তু অনেক জায়গা আমাদের ঠিক করাই আছে, এবং এখনও তার পরিকল্পনা আছে যে আমরা রাজশাহীতে বিশেষ করে আমাদের যখন খেলাগুলো হয়, ক্রিকেট ভেন্যু আমরা খুলনাতেও দেখেছি যে ক্রিকেটের ভেন্যু সিলেটে আছে, খুলনা, আমাদের রাজশাহীতে না, এবং রাজশাহীর অনেক তরুণ আমাদের জাতীয় দলে খেলে। তো সেক্ষেত্রে একটা 3 স্টার হোটেল, সেটাও আমাদের পরিকল্পনায় বা সেই সময় ওনার পরিকল্পনার মধ্যে ছিল, এবং এখনও আমরা চেষ্টা করছেন উনি যে, এবং আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকা অবস্থাতে ইনশাল্লাহ রাজশাহীতে আমরা এরকম ইন্ডাস্ট্রি এবং একটা স্টার মানের আমরা করতে পারবো, এবং ওখানেও আমাদের অনেক ছেলেমেয়ের কর্মসংস্থান হবে। এবং আমাদের কিছু স্কুলও আমরা যদি এই সরকারিকরণ করতে পারি, সেক্ষেত্রে আমাদের সন্তানেরা, যেটা আমাদের বছরের শেষে বিশেষ করে ডিসেম্বর জানুয়ারিতে আমরা দেখি যে অভিভাবকদের অত্যন্ত চাপ, বিশেষ করে আমাদের মেয়েদের স্কুল, সরকারি স্কুল খুবই কম, সেটাও আমাদের পরিকল্পনার মধ্যে আছে। এবং ইনশাল্লাহ আমাদের আপা আছেন, সবার সহযোগিতা ইনশাল্লাহ রাজশাহীতে আমরা অনেকটাই পরিবর্তন আনতে পারবো। ম্যাডাম, আপনার কাছে আহ্বান জানাবো, আমাদের তরুণদের উদ্দেশ্যে আপনি বলবেন কি আসলে আমরা কিভাবে ভালো থাকতে পারি, আমাদের তরুণদেরকে কিভাবে আমরা লক্ষ্য এবং উদ্দেশ্যের দিকে মানে সামনের দিকে নিয়ে যেতে পারি? হ্যাঁ, ধন্যবাদ ফারুক। আসলে তরুণরাই আমাদের শক্তি, তরুণরাই দেশের ভবিষ্যৎ।
তাদের অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী 2008 সালে যখন উনি ক্ষমতায় মানে আসার পূর্বে নির্বাচনের পূর্বে তিনি যে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন, ইস্তেহার দিয়েছিলেন, সেই নির্বাচনী ইস্তেহার কিন্তু তরুণদের উদ্দেশ্যেই তিনি উৎসর্গ করেছিলেন। এবং তরুণরাও কিন্তু প্রথম যারা ভোটার হয়েছিল সেই 2008 সালে, তখন তারা কিন্তু আওয়ামী লীগকেই সমর্থন করেছিল। এবং এটা একটা বিজয় আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ, এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। এবং আমাদের তরুণদের জন্য আপনারা জানেন যে আমাদের দর্শক শ্রোতারাও জানেন যে আমাদের তরুণদের নিয়ে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রীর যে আইসিটি বিষয়ক আইটি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়, তিনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, তিনি আমাদের তরুণদের নিয়েই কিন্তু কাজ করছেন। আমরা অভিভূত হয়ে যাই। মাননীয় প্রধানমন্ত্রীর যে এক ছেলে এবং এক মেয়ে, দুজনেই কিন্তু মানে তার একজন মানে এক একটা রত্ন আমি মনে করি। কেন দেশের জন্য তারা যে ভূমিকা রাখছেন, যে একজন ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখছেন, আরেকজন যে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করেন তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, তো দুজনেই আমাদের গর্বের দুজন সন্তান। তো আমি এটা বলতে পারি যে তরুণদের নিয়ে ভাবছেন আমাদের সজীব ওয়াজেদ জয়, তার নেতৃত্বে তরুণরা কিন্তু আজকে ঐক্যবদ্ধ এবং তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আমরা যে প্রশ্নটা আপনি আমাদের শাহিন আক্তার রেনির কাছে করেছিলেন, তার একটু সূত্র ধরে আমি একটু যোগ করতে চাই তার বক্তব্যের সাথে, যে আজকে এই যে তরুণদের কর্মসংস্থান, তরুণরা যাতে করে বিপথে চলে না যায়, তাদের জন্য অবসর আইডল সময়টা না কাটে, বা এই সময়টা যাতে তারা কাজে লাগাতে হবে, সেটা আউটসোর্সিং একটা, এই যে আইটি আউটসোর্সিং একটা মানে কার্যক্রম চলছে, যারা ঘরে বসে মানে যাতে রোজগার করে তারা লেখাপড়াও করতে পারে, সংসারও চালাতে পারে, এরকম একটা আজকে যে ডিজিটাল বাংলাদেশের মানে ডিজিটাল বাংলাদেশের এটা যে তাদের যে আশীর্বাদে, ডিজিটাল বাংলাদেশের আশীর্বাদে আজকে বাংলাদেশের তরুণরা এই সুযোগগুলো পাচ্ছে। তরুণরা পাচ্ছে, পাশাপাশি যারা বিভিন্ন শ্রেণী পেশায় কাজে নিয়োজিত তারাও কিন্তু নিজের কাজের মানে পেশাগত কাজের অবসরে তারা কিন্তু এই আউটসোর্সিং কাজগুলো করে নিজের সংসারে সচ্ছলতা আনতে পাচ্ছেন। সুতরাং এটা আমাদের দেশের জন্য একটা অভাবনীয় একটা সফলতা বলে আমি মনে করি। যে কারণ বিদেশেই শুধু ছিল যে ছাত্ররা বা শিক্ষার্থীরা বা অন্য যে কোনো মানুষ তার যে কিভাবে নিজেকে লেখাপড়ার পাশাপাশি কাজ করে নিজের লেখাপড়াকে মানে এগিয়ে নেওয়া, এবং যাতে করে তারা বিদেশের মাটিতে ভালোভাবে লেখাপড়া করতে পারে, লেখাপড়া খরচ মানে ব্যয় করা জোগানো এবং পাশাপাশি যে সংসার পরিচালনা করা, এই বিষয়গুলো কিন্তু আজকে ডিজিটাল বাংলাদেশের মানে কারণেই আজকে সম্ভব হচ্ছে। যে আমাদের দেশের তরুণরাও কিন্তু এখন বসে নেই, অনেকে ঘরে বসে অনেক টাকা রোজগার করে তারা লেখাপড়া করছে এবং ব্যবসা ক্ষেত্রে ভূমিকা রাখছে ভালোভাবে। আমাদের তরুণরা কিন্তু এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারা অনেক বিভিন্ন ধরনের কাজে যুক্ত, বিশেষ করে এই যে ডিজিটাল বাংলাদেশের আইটির উপরে কাজ করে তারা নিজেরা সমৃদ্ধ হচ্ছে, দেশকেও সমৃদ্ধ করছে। সুতরাং এই ব্যাপারে আমরা আমাদের মাননীয় সজীব ওয়াজেদ জয় আইটি বিশেষজ্ঞ, তাকে ধন্যবাদ জানাই, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তার যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখা, এই স্বপ্ন কিন্তু আজকে বাস্তবে পরিণত হয়েছে। জি, শুধু দর্শক মণ্ডলী, আমরা আলোচনা শুনছিলাম 15ই আগস্ট এবং বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান নিয়ে। আমরা সকলেই জানি কি এই মাসটি হচ্ছে শোকের মাস এবং এই মাসে নির্মমভাবে হত্যা করা হয়েছিল জাতির জনককে এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের। আমরা সেখান থেকে রুখে দাঁড়িয়েছি, তার শোককে আমরা শক্তিতে পরিণত করেছি। কিন্তু আমরা নতুনভাবে একটা সমস্যায় জঙ্গিবাদের উত্থান হয়েছে দেখছি, কিন্তু এর মধ্যে আমাদের সরকার পরিচালনায় যে রাজনৈতিক দলটি আছেন তারা রুখে দাঁড়িয়েছেন এবং মানুষের মধ্যে একটা জাতীয় ঐক্য গড়ে উঠেছে এবং এই ঐক্যের মাধ্যমেই আমাদের বিশ্বাস যে আমরা সেই জঙ্গিবাদকে মানে নির্মূল করে এই বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেই জাতির জনকের কন্যা আজকে সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে একটা সোনার বাংলাকে রূপান্তরিত করতে পারবেন। এই দিন থেকে আমরা খুব বেশি দূরে নয়। আর আমাদের তরুণদের উদ্দেশ্যে তারা প্রত্যাশা জানিয়েছেন কি আমাদের তরুণরা অবশ্যই মেধাবী তরুণ এবং তাদের সামনে স্বপ্ন আছে, আমাদের তরুণরা কখনোই ভুল পথে পরিচালিত হবে না। আজকের এই আলোচনায়
অংশগ্রহণ করার জন্য জনাব শাহিন আক্তার রেনি বিশিষ্ট সমাজসেবী আপনাকে, এবং জনাব বেগম আখতার জাহান সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ জানিয়ে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আলোচনা। দেখা হবে আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সকলকে।